নমস্কার, আমি মধুবন্তী চলে এলাম কলাকৃষি থেকে আজকে একটা শাড়ি কথা এপিসোড নিয়ে। তো আপনারা দেখে হয়তো আমাকে বুঝতে পারছেন, কারণ এই কয়েকদিন আগেই আপনারা আমাকে এই ড্রেসটায় বা দেখেছেন আমাকে এই ড্রেসটাতে। তো আজকে আমি আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আমি এইটা হলো একটা কুনবি শাড়ি। তো আজকে আমাদের শাড়ি কথার যে টপিক, যে কোন শাড়ি নিয়ে আমরা আজকে সেই বিস্তারিতভাবে জানতে চলেছি, সেটা হলো কুনবি শাড়ি। তো কুনবি শাড়ি ভারতবর্ষের শাড়ি, ভারতবর্ষের একদম বলেছিলাম আমি যেমন আপনাদেরকে যে এই শাড়িটা এসছে গোয়া থেকে। তো গোয়ার কুনবি বলে একটা মানে উপজাতি আছে, একটা ট্রাইব আছে ওখানে, যাদের ট্রাইবের নামটা থেকে এই শাড়ির নামটা হয়েছে কুনবি। কিন্তু কুনবি আর গৌড়া বলে আরেকটা এখানে উপজাতি আছে। এই এই দুটো উপজাতি কিন্তু আপনার এই শাড়িটা পরতো। তো এখানে আমরা সবাই জানি গোয়াতে পর্তুগিজরা এসেছিলেন শাসন করতে। তো সেই শাসনকালের আগে থেকে কিন্তু গোয়াতে এই শাড়িটা তৈরি করা হতো। এই শাড়িটা কিন্তু সম্পূর্ণভাবে হাতে হ্যান্ডলুম তখনও তৈরি করা হতো, এখনও কিন্তু হ্যান্ডলুম তৈরি করা হয়। তো যে শাড়িটা আমি এখন পরে আছি সেটাও কিন্তু হ্যান্ডলুম, আর তারা পিওর কটনে তৈরি করতো এই জিনিসটাকে। তো তাদের ওখানে একটা স্পেশাল কটন তারা তৈরি করতো, যেটা কিন্তু একটুখানি গ্লেজি হবে সেই কটনটা। সেই কটনের তারা এই শাড়িগুলোকে তৈরি করত। আর তারা এই যে কুনবি আর গোরা যে সম্প্রদায়টা, তারা মেনলি ছিলেন হচ্ছে কৃষিজীবী। তো সেই সময় কিন্তু মেয়েরা কাজ করত, মেয়েরা কিন্তু তখন কৃষি কাজ করত। তো সেই জন্য তাদের এই তাদের ড্রেপিং লুকটা মানে ড্রেপিংটা শাড়ির একটুখানি আলাদা। তারা কিন্তু একটুখানি অন্যরকম ভাবে ড্রেপ করতো শাড়িটাকে, একটুখানি আঁচলটাকে এরকম ঘুরিয়ে নিয়ে এইখানে একটা তারা এই কাপড়টার সাথে আঁচলের কোনাটার সাথে এখানে গিট বাঁধতো। তো প্রথম দিকে তারা কিন্তু এই যে কুনবি শাড়ি, যারা কুনবি এবং গড়া যারা আছেন ওখানে, এখনো ওখানে এই প্রজাতির মানুষরা আছেন। সেটাতে পাওয়া যায় পালেম বলে যে জায়গাটা আছে গোয়াতে, সেইখানে তাদের পাওয়া যায়। আর এই শাড়িটা কিন্তু ওইখানেই তৈরি হয়। আর গোয়ার প্রত্যন্ত গ্রামেও কিন্তু এই শাড়ির প্রচুর প্রচলন আছে। ওখানকার মহিলারা এই শাড়িই পরেন এখনো। এই শাড়িটা কিন্তু বেসিক্যালি তখন তৈরি হতো, মানে আমি যে সময়কার কথা বলছি একদম পর্তুগিজদের শাসনকালের আগে তৈরি হতো। কিন্তু বেসিক যে কালারটা ছিল, বেস কালারটা, সেটা কিন্তু লাল রঙের ছিল। তো লাল রঙের ওপর বিভিন্ন রকমের চেক্সের ওপরে তারা এই শাড়িটা তৈরি করতো। কিন্তু বিভিন্ন প্রচুর সময়ে পরিবর্তনের সাথে সাথে যেরকম নানান জিনিসের পরিবর্তন হচ্ছে, সেই রকম এই শাড়িতেও তারা একটুখানি চেঞ্জেস আনে। এখন নানান রকম চেক্সের মধ্যে এটা পাওয়া যায়, তাছাড়া প্লেনের মধ্যেও কিন্তু কুনবি শাড়ি এখন পাওয়া যায়। তো তখনকার মহিলারা এই শাড়িগুলো পরতেন একটু হাঁটুর মানে কাছাকাছি, হাঁটুর থেকে একটু নিচে, যেহেতু তারা খেতে কাজ করতেন সেই জন্য তারা একটুখানি শাড়িটাকে ছোট পরতেন আর কি, ছোট হাইটটাকে একটুখানি তুলে পরতেন। তো তাই জন্য সেইখানকার মহিলাদের জন্য তখনকার দিনে শাড়িগুলো একটুখানি ছোট বানানো হতো। কিন্তু পরে যখন এই শাড়িটা আরও মানে গোয়ার বাইরেও যখন বিস্তার লাভ করলো, তখন কিন্তু এই শাড়িটাকে যেরকম নর্মাল আমরা শাড়ি পরি সেই রকম লেন্থ আর হাইট মানে তে বানানো শুরু হতে লাগলো। আর যখন পর্তুগিজরা এসেছিলেন তখন কিন্তু এখানে এই শাড়ি পরার প্রতি তারা কিন্তু অনেক মানে কি বলবো, অনেক স্ট্রিক্ট হয়ে গেছিলেন। তারা চেয়েছিলেন তাদের ড্রেসটা এখানে আসুক, তা ওখানকার মানুষ যেন তাদের ড্রেসটা পরে। তো এইখানকার এই যে কুনবি সম্প্রদায়, তারা কিন্তু ওই সময় সবাই কিন্তু পরে পর্তুগিজদের সময় সবাই খ্রিশ্চান হয়ে যায়। তাই জন্য তাদের মধ্যে অদ্ভুত একটা খ্রিশ্চান আর আমাদের কালচারের একটা মেলবন্ধন পাওয়া যায়। তারা যেমন খ্রিশ্চানদের গলায় ক্রসও পরে, সেরকম কিন্তু আমাদের ইন্ডিয়ানদের মানে যেরকম গয়নাগুলো হয় সেই রকম সেগুলো কিন্তু তারা পরেন। মানে ওদের ওখানকার যে টিপিক্যাল জুয়েলারিগুলো
সেইগুলো কিন্তু সেইগুলোও পরে, আবার কিন্তু গলায় যে ক্রসটা সেটাও পরেন। আর এই পর্তুগিজরা চলে যাবার পরে, পর্তুগিজদের সময় আরেকটা কথা আছে যে এই পর্তুগিজদের শাসনকালের আগে মহিলারা কিন্তু এই শাড়িগুলো যখন পরতেন তখন কিন্তু ব্লাউজ পরার প্রচলন ছিল না। পর্তুগিজরা আসার পর থেকে কিন্তু সেখানে ব্লাউজ পরার প্রচলন হয়। আর তখন যে ব্লাউজটা ওনারা পরেন কুনবিরা, এখনও তারা পরেন। আমাদের এখানে দেখবেন এখন একটা, আমরা ছোটবেলাতেও পরেছি ঘটি হাতা ব্লাউজ, এই ঘটি হাতা ফ্রক আমরা পরেছি, এখন সেরকম ব্লাউজ তৈরিও হচ্ছে। তো সেই ব্লাউজের তৈরি কিন্তু এই কুনবিরা করেন, কারণ কুনবিরা এর সাথে যে ব্লাউজটা পরেন সেটা কিন্তু একদম ঘটি হাতা। তো তারা কিন্তু খুব আপনার নর্মাল গ্লাস স্লিভস পরে না, পরে কিন্তু ম্যাক্সিমাম 99% কিন্তু সেই ঘটি হাতা ব্লাউজটাই পরে। তো সেই পর্তুগিজদের সময় থেকে ব্লাউজ পরার প্রচলন শুরু হলো। তারপরেতে পর্তুগিজরা যখন তাদের নিজেদের পোশাক পরতে এদেরকে বাধ্য করলেন, তারপরে অনেক এই পোশাক নিয়ে অনেক কিছু তাদের মানে কি বলবো সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরে যখন পর্তুগিজরা চলে যান, আমাদের তারপরে একজন এখানকার ফ্যাশন ডিজাইনার ছিলেন, তার নাম হলো ভেন্ডেল রড্রিক্স। তিনি কিন্তু কুনবি শাড়ি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করেছেন। তিনি কিন্তু পুরো ভারতবর্ষে এই কুনবি শাড়িকে নিয়ে গেছেন এবং কুনবি শাড়িকে আরও কী করে আপগ্রেড করা যায় সেইগুলো কিন্তু করেছেন, এবং তিনি কিন্তু পদ্মশ্রী পেয়েছেন কুনবি শাড়ি নিয়ে, উনি পদ্মশ্রী পেয়েছেন। আর তাছাড়া এই কুনবি শাড়ি বললাম আগে কিন্তু যে কালারটা বেস কালারটা ছিল সেটা কিন্তু লাল ছিল, আর এগুলো তখন তৈরি হতো সম্পূর্ণ কিন্তু আপনার ন্যাচারাল ডাই দিয়ে, যেমন ফুল, মাটি, এই সমস্ত ধরনের এর থেকে যে কালারগুলো পাওয়া যেত সেইগুলো দিয়ে কিন্তু তখন এই ন্যাচারাল ডাই দিয়ে এই শাড়িগুলো তৈরি করা হতো। তখন লাল রঙের হতো, এখন বিভিন্ন ডিজাইন বিবর্তনের মাধ্যমে এখন এগুলো চেক্সের কালারগুলোও পাল্টে গেছে, কিন্তু এর বেসিক যে ডিজাইনটা সেটা কিন্তু হলো চেক্স। তো তার সাথে বর্ডারের ডিজাইনেও তারা পরিবর্তন এনেছে। এই বর্ডারটা নিয়েও আমি আপনাদেরকে পরে একটা শাড়ি কথাতে এটাকেও নিয়েও বলবো, কারণ তার আগে আপনাদেরকে আরেকটা শাড়ি আমাকে দেখাতে হবে, সেটাও ভারতবর্ষের আরেকটা অন্য স্টেটের শাড়ি। কিভাবে আমাদের ভারতবর্ষের কালচারের একটা আদান প্রদান হয়ে এই যে বিভিন্ন ডিজাইন সব কিছুর একটা মানে মেলবন্ধন বা আদান প্রদান আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করেছে সেটাও কিন্তু আপনাদেরকে ওই এপিসোডটাতে আমি বলবো। তো আপনাদেরকে আজকে আমি কুনবি শাড়ি সম্বন্ধে আশা করছি একটুখানি ধারণা দিতে পারলাম, যে কুনবি যে সম্প্রদায়, কুনবি আর গৌড়া যে সম্প্রদায়, তারাই কিন্তু এই মানে কুনবিদের নামেই কিন্তু এই শাড়ির নামকরণ হয়েছে, যে কুনবি শাড়ি গোয়া থেকে, এটা পালেম জেলায় তৈরি হয় এবং গোয়ার প্রত্যন্ত গ্রামে কিন্তু এই শাড়িগুলো তৈরি হয়। এখন গোয়ার বাইরেও এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে, যেমন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য, আমি নিজেও একটা পরে আছি, চেষ্টা করেছি ওদের মতো একটুখানি সাজার। তো যাই হোক, আপনাদের কীরকম লাগলো বলবেন, আর আপনাদেরকে শাড়ি কথাতে ওদের সম্বন্ধে একটুখানি আমি আইডিয়া দিতে পারলাম আশা করছি। যেমন কুনবি শাড়ি মানুষের মনে আসবে, কুনবি শাড়িটা আবার কোথা থেকে কি শাড়ি, তো সেই জন্য আপনাদেরকে আমি বলেছি শাড়ি কথাতে আমি আপনাদের কাছে শাড়ির সম্বন্ধে বিভিন্ন অজানা তথ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারাও মানে সেই আশা করছি যে আপনারা এবারে আপনাদের নিজেদের শাড়ি চিনতে কোনো রকম কোনো সমস্যা হবে না। বিভিন্ন অজানা তথ্য, কোথাকার শাড়ি, সেই শাড়িটা কোথা থেকে এলো। আর কুনবিরাও কিন্তু একদম ভারতের উপজাতি নন, তারাও কিন্তু বাইরে থেকে এসেছিলেন প্রথমে কিন্তু তারা গুজরাটে, তারপর থেকে ওনারা গোয়াতে চলে আসেন, পালেম জেলা ওই জায়গাটাতে, খানদেশে, তখনটা সেটাকে তাই বলা হতো। তো আজকে আপনাদেরকে কুনবি শাড়ি নিয়ে বললাম, কুনবি সম্প্রদায়কে নিয়ে, তো তাদের শাড়ি আমরা যাতে আরও সবাইকার কাছে পৌঁছে দিতে পারি। বলেছিলাম কলাকৃষ্টি আপনাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার একদম ওয়ান স্টপ ডেস্টিনেশন শাড়ির জন্য।
তো আপনারা আজকে এই পর্যন্তই। আমি কুনবি শাড়ি নিয়ে আপনাদেরকে আজকে ডিটেলে বললাম। পরের এপিসোড অন্য কোনো শাড়ি নিয়ে হবে। তো ততদিন পর্যন্ত কলাকৃষ্টির সাথে থাকুন, কলাকৃষ্টির লাইভ দেখুন, আর আমাদেরকে কমেন্ট করুন, আমাদের শাড়ি কীরকম লাগছে জানান। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ কলা_কৃষ্টি, ফেসবুক কলাকৃষ্টি, আপনার ইউটিউবে কলাকৃষ্টি, পেজগুলোকে ফলো করবেন। আর ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, কুনবি শাড়ি নিয়ে আপনাদের কাছে বললাম। পরে আরেকদিন আপনাদের কাছে অন্য কোনো শাড়ি নিয়ে আবার আমি চলে আসবো। মধুবন্তী আজকে এখানেই শেষ করলাম। সকলে